নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম বিরোধী পক্ষ। বাইরে কারা এসেছিল রে যতু? কি বলছিল এতক্ষণ? বাইরে যারা এসেছিল তারা চলে যেতে শৈলজা বাড়ির কোণখানের একটা কোণ থেকে আলুথালুভাবে বেরিয়ে এসে এই উদ্বিগ্ন প্রশ্নটি করলেন ছেলেকে। তা আলুথালু তিনি এখন সর্বদাই। আচমকা প্রচণ্ড একখানা মার খেয়ে যার কোমরটায় দুমড়ে গেছে, সে আর আগের মতো টিপটপ থাকবে কি করে? এখন শৈলজা সবসময় আলুথালু এলোমেলো, শুধু কানটায় সর্বদা তীক্ষ্ণ সজাগ। এটা অবশ্য স্বভাবগতই। তবে এই মারের ধাক্কায় ওটা নষ্ট না হয়ে বরং বেড়ে গেছে। কোথাও খুট করে একটু শব্দ হলে, আস্তে কেউ একটু কথা বললে, কি কেউ কোথাও থেকে এলেই ব্যস্ত ব্যাকুল প্রশ্ন করবেন, কিসের, কি, কেন, কে? অদ্ভুত একটা যেন ভয় ধরেছে শৈলজার। ওই বুঝি আবার কেউ লাঠি উঁচিয়ে আসছে। কিন্তু লাঠি নিয়ে অলক্ষ্যে যে বসে থাকে, আচমকা একখানা মুখখান ঘা বসিয়ে দেবার জন্যে সে কি আর সারা শব্দ করে জানান দিয়ে ঘা মারতে আসে? ভারী নিপুণ তার তাকটি, আচমকা নিঃশব্দ। মায়ের প্রশ্নে জ্যোতির্তি মাথাটা হেঁট করে বলে, দাদার অফিস থেকে দুজন ভদ্রলোক এসেছিলেন। একজনকে কোম্পানি পাঠিয়েছিল, আর একজন দাদার কলিগ বৌদির সঙ্গে দেখা করতে এসেছিল। তা বৌদি তো আবার আজই। শৈলজা তীক্ষ্ণ হলেন। বৌমার সঙ্গে দেখা করতে? বৌমা ওর চেনা? না না, এমনি দাদার বিশেষ পরিচিত, তাই সান্ত্বনা দিতে, সৌজন্য দর্শন আর কি। আশ্চর্য, এই কদিনের মধ্যে এলো না। আজই বৌদি বাপের বাড়ি গেছে, আর আজই। শৈলজারা কি এতে আক্ষেপ এলো তার মেজ ছেলেটার মতো? বরং হয়তো মনে মনে ভাবলেন, সাপে বর। বউ তার পোড়া মুখ আর বোদা সাজ নিয়ে আবার অফিসের লোকের সঙ্গে দেখা করবে কি? একটু থেমে পড়লেন। তো কোম্পানি কাকি যেন পাঠিয়েছিল বললি? সে ওই সান্ত্বনা দিতে নাকি? সান্ত্বনা শব্দটার উপর একটা তিক্ত ব্যঙ্গের ঝাপটা মেশান শৈলজা। জ্যোতির্দীপ বলল, সেটাও একটু বলেছি বটে, নেহাত ফর্মালিটি হিসেবে। আসলে জানাতে এসেছিল, কোম্পানির নিয়ম অনুসারে ওরা দাদার বদলে বাড়ির কাউকে চাকরিটা দিতে চায়। মানে চাকরির যোগ্য যদি কেউ থাকে বাড়িতে। এটা অবশ্য নতুন কিছু না, প্রায় সব অফিসে চালু আছে নিয়ম। বিশেষ করে এভাবে হঠাৎ কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে। মারা যাওয়ার শব্দটা ব্যবহার করে জ্যোতি যেন গুটিয়ে যায়। মায়ের সামনে কথাটা উচ্চারণ করতে এই কদিনের মধ্যে মায়ের সামনে কি একবারও উচ্চারণ করেছি কথাটা? কাটা হয়ে তাকায় মায়ের ডুবরে কেঁদে ওঠার আশঙ্কায়। তবে আপাতত সেটা হলো না। শৈলজা হয়তো একটু অন্যমনস্কই ছিলেন, তাই বলে উঠলেন, তার চাকরিটা? ঠিক সেইটাই কি আর? হয়তো সেই রকম কোনো। খুব ভালো করে শুনিনি। তা ভালো করে একটু জেনে নিবি তো। কি ছিলে তুই? যেচে বলতে এলো। শৈলজা হঠাৎ কেঁদে ফেললেন। ভগবান এক হাতে নেন, অন্য হাতে দেন।
তুই বলে নিলি না তোর কথাটা? যোগ্যতা মানে কি? কি বিদ্যে লাগে? সে এমন কিছু না, সাধারণ গ্র্যাজুয়েট হলেও চলবে। তবে আর কি, তাড়াতাড়ি গিয়ে জানা গে তুই আছিস, ভগবান যদি মুখ তুলে চেয়েছেন। বলেই শৈলজা ফের কেঁদে ওঠেন। আমি পাষাণী, নিজ মুখে বলছি এ কথা। কি করব, সংসারটা যে ভেসে যেতে বসল। জ্যোতির্দীপ আসতে বলে, গ্র্যাজুয়েট তো বৌদিও। কি কি বললি? বৌমার কথা উঠছে কেন? বৌমা যাবে তার জায়গায় আপিসে চাকরি করতে, তাই বলেছে নাকি ওরা? ঠিক তা নয়। ছিটকে ওঠেন শৈলজা। বললি যে বাড়ির যে কাউকে। গোড়ায় তাই বলল বটে, তবে বৌদি সম্বন্ধে জিজ্ঞেস করল। উনিও গ্র্যাজুয়েট শুনে যেন বেশ খুশি হলো। মনে হলো হয়তো ওর সম্পর্কেই চিন্তা করবে। শৈলজা বোধ হয় ভুলে গেলেন প্রসঙ্গটা কি নিয়ে। হয়তো বা এও ভুলে গেলেন আজ কদিন তিনি গলা তুলে কথা বলেননি। তাই সেটা তুলেই বলে উঠলেন, ওর সম্পর্কে চিন্তা করবে? দেশটা কি তোদের সত্যি বিলেত আমেরিকা হয়ে গেল যতু? 5 বছর বেকার বসে থাকা একটা জোয়ান বেটা ছেলে বাড়িতে থাকতে বাড়ির বউ যাবে ধেই ধেই করে অফিসে চাকরি করতে? জ্যোতির্দীপ একটু ম্লান হেসে বলে, কে যাবে না যাবে তা জানি না, তবে অগ্রাধিকার বলে তো একটা কথা আছে। বৌদির যদি কোনো কোয়ালিফিকেশন না থাকতো তাহলে অবশ্য আলাদা কথা ছিল। শৈলজা একটু গুম হয়ে থেকে বলেন, তুই কোম্পানিকে বুঝিয়ে বলতে পারবি না তোর মা পুরনো টাইপের মানুষ বাড়ির বইয়ের চাকরি করতে যাওয়া পছন্দ করবেন না? জ্যোতি এবার ভালো করেই হেসে ফেলে বলে, তোমার যে দেখছি হাওয়ার সঙ্গে লড়াই। এখনো তো ওরা কোনো কিছু কথা বলেনি। কি ডিসিশন নেবে কি জানি। বাড়ির আর্থিক অবস্থা কিরকম, বাড়িতে আর কোনো রোজগারি লোক আছে কিনা, দাদার কোনো ছেলে মেয়ে আছে কিনা, এই সব জিজ্ঞেস করে সব শুনে বলল বৌদুকে একবার আপিসে দেখা করতে। তেলে বেগুনে জ্বলে ওঠেন শৈলজা। আবার পরিস্থিতি ভুলে গলা তুলে বলে ওঠেন, বৌদিকে একবার অফিসে দেখা করতে? তুই সে কথা শুনে মেনে নিলি? বললি না সেটা অসম্ভব, মা রাজি হবেন না? পাগলামি করো না তো মা, ওই কথা বলবো আমি? কেন, বলতে পারা যায় না? বাঙালি গেরস্ত বাড়িতে এমন হয় না? এ যুগে হয় না। তার মানে তুই বলতে চাস তুই ডেকা হয়ে বসে থেকে জুলজুল করে চেয়ে চেয়ে দেখবি বৌদিদি তোর নাকের সামনে আঁচল উড়িয়ে অফিস যাচ্ছে আসছে? সেটাই যদি আমার কপাল হয় উপায় কি? এ যাবৎ তো আর একজনের সুটেড বুটেড হয়ে অফিস যাওয়া আসাও দেখেছি জুলজুল করে। মা রেগে বলে, সেটা আর এটা এক হলো? এক মনে করলেই এক। শৈলজা ধিক্কারের গলায় বলেন, মহাপুরুষের অবতার এলেন, মনে করলেই হলো। এই রকম মিনমিনে বলেই তোর কিচ্ছু হচ্ছে না। তা হবে, তা হবে বলে গা ছেড়ে দিচ্ছিস? আমি বলি কি, ওরা যে বৌমাকে দেখা করতে বলেছে সে কথাটা বৌমাকে বলবার দরকার কি? বৌমা তো দেখেনি ওদের আশা। বলবি বাড়ির একজনকে চাকরি দিতে চাই, বলতে এসেছিল।
তাই আমার জন্য একটা দরখাস্ত দিয়ে দিলাম। বেকার বসে রয়েছি, যদি হয়ে যায়। যতু ফের হেসে ফেলে বলে, সত্যি মা, তোমার যা জোর বুদ্ধি, তোমারই অফিস যাওয়া উচিত। অনেকদিন পরে যতু একটু হাসতে পেয়ে যেন বেঁচে যায়। সে বেচারি একটু হাসি খুশি, হালকা স্বভাবের ছেলে। তাই বিএ পাশ করার পর বছর ৪-৫ বেকার বসে থাকতে হয়েও শিক্ষিত বেকার মার্কা মূর্তিতে দৈনিক ডজন ডজন সিগারেট ওড়াতে ওড়াতে সমাজের অব্যবস্থায় ধিক্কার দিয়ে লম্বা লম্বা আর বড় বড় কথা বলে বেড়ায় না, অথবা জীবনযাত্রার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মহত্যার পথ বেছে নিতে যায় না। এমনকি লিটল ম্যাগাজিনে সেই যন্ত্রণা নিয়ে কবিতাও লেখে না। জ্যোতি গোটাকতক টুকরো টিউশনি করে, তার নিজের হাত খরচটা চালায়। যতটা সম্ভব বাড়ির বাজার দোকান এবং যাবতীয় সমস্যা টমস্যায় মোকাবিলা করে দেয়। আর ছোট ভাই বোন দুটোকে আর মাকে খেপিয়ে মজা করে হাওয়া হালকা রাখে। কিন্তু কদিন ধরে সংসারের বুকে যেন একখানা পাথর চেপে বসে আছে। তাকে ঠেলে ঠুলে হাওয়া বওয়ার উপায় পাচ্ছিল না। বৌদির সামনেই বা হাসবে কোন মুখে? আজ বৌদি বাড়ি নেই, তাই একটু যেন অস্বস্তিটা কম লাগছিল। কিন্তু ওই অফিসের লোক দুটো এসে আবার বেচারার মাথায় যেন হিমালয় পাহাড় বসিয়ে দিয়ে গেল। মিসেস মজুমদারকে বলবেন একবার অফিসে ব্যানার্জি সাহেবের সঙ্গে দেখা করতে। এই অতি সহজভাবে বলা অনুরোধটা যে এই জ্যোতিরই এক পাহাড় দায়িত্ব বাড়িয়ে বসল, তার ওরা কি বুঝবে? তার সঙ্গেই অবুঝ মা। হেসে ওড়াতে চাইলেও শৈলজাই হাসিতে টলেন না। বলে ওঠেন, আমার কথা উড়িয়ে দিচ্ছিস? তবে আমি বলবো, অন্য ছেলে হলে এমন সুযোগে বাড়ির গোড়ামি বা মার সেকেলেমি বলে টলে চাকরিটা নিজেই বাগিয়ে নিত। বাগিয়ে নিত শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে শৈলজা তার অসুন্দরতাটা অনুভব করে ফেলেন। তার ছেলের মুখে ছি মা শুনেই হঠাৎ চেঁচিয়ে কেঁদে ওঠেন। ছোট লোকের মতো কথা কি সাধে বলতে হচ্ছে রে? আমার কপাল বলাচ্ছে। ওরে খোকা রে, নিষ্ঠুর নিমায়িক ছেলে, কেন তুই চলন্ত ট্রামে উঠতে গেছিলি? মার কথা একবার মনে পড়ল না? সংসারের অবস্থাটা মনে পড়ল না? ওরে, আমি কেন লরির তলায় পড়লাম না? ভগবান আমায় কেন নিল না? এই বিলাপ প্রশ্ন শৈলজা কতবার করেছেন এই কদিনে, তবে উত্তরটা কেউ দিতে আসে না। ঘটনাটি মাত্র ওই, অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে লাফ দিয়ে চলন্ত ট্রামে উঠতে গিয়েছিল শৈলজার বড় ছেলে আলোকদীপ। চেষ্টাটা সফল হয়নি। ওঠার বদলে ছিটকে পাশে রাস্তায় এসে পড়েছিল, এবং অবশ্য সে লাঠিটা একখানা দুরন্ত গতির লরির বেশে এসে পিষিয়ে দিয়ে গিয়েছিল তাকে। নূতনত্বহীন, বৈচিত্র্যহীন, নিত্য ঘটিত ঘটনার একটা ঘটনা মাত্র। অফিস যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফিরল না, এই ঘটনা তো শহরে জলভাগ। খবরের কাগজের ঘটনা ও দুর্ঘটনার কলমে এক লাইনের খবর মাত্র, একঘেয়ে জৌলুসীন খবর। পাঠক ভালো করে পড়েও না, বরং খুনটুন হলে একটু নড়ে চড়ে বসে সবাই। এই অবশ্য খুনই, তবে এই খুনিকে ধরবার চেষ্টা হয় না, এই যা।
সে আততায়ীকে কেবলমাত্র অভিযুক্ত করতে নিষ্ফল চিৎকার করা ছাড়া করবার কিছু নেই। তো যেটা করবার সেটাই করে থাকে মানুষ, কেউ নিরুচ্চারে, কেউ সোচ্চারে। শৈলজা দ্বিতীয় দলে। জ্যোতির্দীপ এগিয়ে এসে বলে, দোহায় তোমার মা, বৃথা কান্নাকাটি করো না আর। চলো তো, আমায় দেখিয়ে দেবে, চলো তো কোথায় তোমাদের চায়ের সরঞ্জামেরা আছে, একটু চা বানিয়ে খাই। তুই নিজে চা বানিয়ে খাবি? তো আজ তো দেখছি সবাই কেটে পড়েছে, অথচ একটু চা খেলে মন্দ হতো না। সবাই অর্থে অবশ্য একা আলোকদ্বীপের বউ প্রতিষ্ঠায় নয়। গতকালই বিদায় নিয়েছেন বহিরাগত দুই মহিলা, জ্যোতিদের এক তুত বিধবা পিসি আর তার অকাল বিধবা কন্যা, জ্যোতিদের ভদ্রাদি। দুর্ঘটনার খবর পেয়ে তো বাড়িটা কদিন জনারণ্য হয়ে উঠেছিল। তো সে অরণ্য সাময়িক হাওয়ায় দোলায়িত। শুধু এরা দুজনই কদিন বুক দিয়ে পড়ে সংসারটাকে দেখেছেন, শোকার্তদের টেনে তুলে তুলে জল খাইয়েছেন, সময়ে ভাতও। তাছাড়া অশৌচের স্পর্শ দুষ্কালীন কালে শৈলজার ঠাকুর ঘরে ঠাকুরদেরও সেবা পরিচর্যা করেছেন। কিন্তু কতদিন আর মানুষ নিজের সংসার ফেলে অন্যের ঘরে দায় দায়িত্ব বইতে পারে? তা কাল ওরা চলে যাবার পরই বউয়ের বাবা বলে গেছিলেন, এদিকে তো একটু হলো, তাই বলছিলাম পিতুকে যদি দুটো দিন ওর মায়ের কাছে নিয়ে যেতে দেন। দুর্ঘটনার কালাবধি ভদ্রলোক রোজই আসছেন, তবে তা গৃহিণী আসতে পারছেন না, বাতগ্রস্ত অসুস্থ। সে প্রথম দিনই যা এসেছিলেন, তখনই অবুঝের মতো বলেছিলেন, ওকে আমি নিয়ে যাই। কিন্তু অবুঝের কথা তো ধর্তব্য নয়। তবে বুঝে সুঝে ধৈর্য ধরে বলা কথাকে তো ধর্তব্য নয় বলে উড়িয়ে দেওয়া যায় না। তাই আজ সকালে এসে মেয়েকে নিয়ে গেছেন সব্যসাচী সেন। শৈলজা বলে রেখেছিলেন, বাড়িতে বাইরের লোকেরা থাকতে বউ চলে যাওয়া ভালো দেখাবে না, অগত্যায় তাদের চলে যাবার অপেক্ষা। যারা এসেছিলেন তারা অবশ্য চলে যাবার তেমন গা করছিলেন না, এবং সংসারের শোকটাকে জিইয়ে রেখে চলবার দায়িত্ব নিয়েছিলেন। তবে কাজের দায়িত্বগুলো অবশ্য সবই নিয়েছিলেন তারা মা মেয়ে। কিন্তু যারা উপকৃত হচ্ছিলেন তারাও খুব একটা ধরাধরি করতে বসেননি, আর কটা দিন থাকো বলে। তাই খালি বাড়িতে আজ জ্যোতির প্রস্তাব নিজে চা বানিয়ে খায়। শৈলজা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, বাড়িতে আর কেউ নেই বলে তুই নিজে চা বানিয়ে খাবি? বলি, মা তো আর মরেনি। জীবনে সফল বিবাহিত ছেলের চাইতে অসফল বেকার অবিবাহিত ছেলে সহজাত নিয়মে মায়ের একটু বেশি নিকট হয়, হয়তো বা একটু বেশি প্রিয়ও। আরও একটা ছেলে আছে বটে শৈলজার, এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। তবে বন্ধু আর খেলার জগতে আবর্তিত ছোট ছেলে উজ্জ্বলদীপ শৈলজার ধরাছোঁয়ার বাইরে। মেয়ে আছে একটা, সবে ক্লাস 9-এর ছাত্রী। বয়সের পক্ষে একটা ছেলে মানুষ। আগে মায়ের কাছে কাছেই থাকতে চাইত, এখন মায়ের শোকগ্রস্ত অবস্থা দেখে এদিক ঘেঁষতে চায় না। ওই মেয়েটা নিতান্ত শৈশবাবস্থায় স্বামী হারিয়েছিলেন শৈলজা। চোখে অন্ধকার দেখে ধসে পড়েছিলেন। সে অন্ধকারে আলো জ্বেলেছিল সদ্য তরুণ বড় ছেলে আলোকদীপ। নিজেকে দাঁড় করানোর সঙ্গেই সে ভেসে যেতে বসা সংসারটাকেও টেনে তুলে দাঁড় করিয়েছিল আপ্রাণ চেষ্টায়, অমানসিক সাধনায়। কিন্তু দুর্মতি শৈলজার।
এখন তাই ভাবেন দুর্মতি সাত তাড়াতাড়ি ছেলের বিয়ের জন্য ঝুলে পড়েছিলেন। যুক্তিটা ছিল, আর এই নিরানন্দ পুরীতে টিকতে পারছি না বাবা, সংসারে একটু আনন্দ আহ্লাদান। সংসার রাজনীতিতে অভিজ্ঞ হয়ে ওঠা শৈলজা কি তখন অনুভব করেছিলেন তার দিক থেকে একটু চিন্তার দরকার আছে? হিসেব করে দেখেছিলেন সংসার বলতে তো সবটাই আমার। এটা কি আমার পক্ষে বিশেষ স্বার্থপরতা দেখাচ্ছে না? যে ছেলেটা উদয়াস্ত মাথার ঘাম পায়ে ফেলে একাধিক জায়গায় দাসত্বর দায় বহন করে সারা হচ্ছে, তার খাতে কিছু প্রাপ্তি থাকার কথা ভাবা উচিত। তাহলে শৈলজাতিকের পাল্লাটা কিছু হালকা হয়। কে বলতে পারে ছেলে ক্ষণিক মুহূর্তে ভেবে বসবে কিনা ভূতের বেগার খেটে মরছি। তো যাগ্গে শখ কুটকচালে কথা ধরেই নেওয়া যাক, নিরানন্দপুরীতে আনন্দ আনতে শৈলজা রাজ্য তোলপাড় করে একটি সুন্দরী বউ এনে ঘরে তুলেছিলেন। কিন্তু কপাল, কপাল কোথা যাবে? বছর যেন বিয়ে হয়েছিল আলোকদীপের, বছর আসতেন না। তা এর মধ্যে শৈলজাকে আরো আনন্দ দান করতে সংসারে আর দু একটি প্রাণী বাড়াতে পারত আলোকদীপ। সে নিয়ে ঘ্যান ঘ্যান করতে শুরুও করেছিলেন শৈলজা, কিন্তু আমল দেয়নি ছেলে বউ। শৈলজা রেগে বাড়ির বাসন মাজনের কাছেও চুপি চুপি আক্ষেপ জানিয়েছেন। এ হচ্ছে এ যুগের ফ্যাশন, বুঝলি? খোদার ওপর খোদকারি, ছেলেপুলেকে আসতে দিচ্ছে না, নিজেদের আরাম আহ্লাদ পাচ্ছে কমে যায়। বাসন মাজনি বিজু একটাকে কোলে একটাকে কাঁখে এবং আর একটাকে দেহাভ্যন্তরে বহন করে বাসন মাজতে এসে মনির গিন্নির কথায় সায় দিয়ে বলেছে, যা বলেছ মাসিমা, আজকাল ঘরে ঘরে ওই ফ্যাশন। দেখছি তো ভগবানের নিয়মের ধার না ধরে উল্টো রাস্তায় চলা। তো এখন বিলাপকালে সোচ্চার না হয়ে ছাড়ছেন না শৈলজা। বলছেন নাকি, ওরে আলো, তুই যদি তোর একটু চিহ্ন রেখে যেতিস তাহলে আমার জীবন এমন অন্ধকার হয়ে যেত না। কিন্তু এ বিলাপ কি শুধু শৈলজার মধ্যে? সেই হতভাগ্য আলোকদীপের ভগবানের নিয়মের উল্টো চলার পথের শরিক মানুষটাও কি অবিরত সেই কথাটাই ভেবে চলছে না? কি নিয়ে থাকবো আমি? কি ধরে দাঁড়াবো? কেন জীবনে দুটো দিক ভাবিনি? কেবলমাত্র একটা পথই দেখে চলেছি, সেটাকে আলোকপূর্ণ আর কুসুমাতীর্ণ ভেবে। তবে সে তো শৈলজার মতো সোচ্চার নয়। সে শুধু তার আলোক হারানো নিরেট অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকিয়ে বলে চলে, কি ভুল করেছি, কি ভুল করেছি। ভেবেছি হাতের নাগালেই তো রইল সবুজ শ্যামল বাগান, ইচ্ছে হলে হাত বাড়িয়ে পেড়ে আনব সেই ইচ্ছে ফলটি। ভাবিনি এক নিমেষের বন্যায় ভেসে যাবে সে বাগান, সরে যাবে পায়ের তলার মাটি। শৈলজা যতুকে বলে উঠেছিলেন, আজ তো তুই আমায় এক কাপ চা করতে দিচ্ছিস না, এরপর আমায় ভাতের হাঁড়ি ঠেলতে হবে না, বউয়ের অফিসের ভাত রাঁধতে ভোর রাত্রিরে উঠতে হবে না। আরে বাবা, তোমার যে সেই কি বলো তোমরা, রান্না জন্মাতে রামায়ণ। চাকরি দেবে কিনা তার ঠিক নেই, তুমি অফিসের ভাত রাঁধতে বসছো। দেবে ঠিকই, দেখে নিস, লিখে দিচ্ছি আমি। মনে মনে বলেন, জেনে গেছে ছেলেপুলের ঝামেলা নেই,
নির্ঘাত দেবে। জ্যোতি বলে, তো তা না হয় দিলই, তা যে অফিস করে দেখো, সে নিজেই সব সামলে নেবে। নেবে? তখন সাজন গোজনের সময় যাবে না? অফিস যাওয়া বলে কথা। জ্যোতি আহত গলায় বলে, মা, তোমার তো স্কুলের ভাতও রাঁধতে হবে। তা সে কি আর আমি মনে মনে না বুঝছি? এ খোঁটা আমায় খেতেই হবে, আমার জানা। আমারই তো দুটো গোলগ্রহ মজুদ। এই কটু অসুন্দর প্রসঙ্গটা থেকে মুক্তি পাবার আশায় জ্যোতি হঠাৎ হেসে উঠে বলে, তো একটা বেকারই বা বসে বসে সংসারের অন্ন ধ্বংসাবে কেন? তোমার ওই হলুদ, লঙ্কা, নুন, পাঁচফোড়নগুলো আমায় ছিনিয়ে দিও। ও কাজটা বরং আমিই নেব। কারে পড়ে স্বয়ং ভীমই যখন পাচক বনে গিয়ে হাতা খুন্তি ধরেছিলেন, তখন তুচ্ছ এই আমার পক্ষে পাচক হতে অগৌরব কি? তবে হ্যাঁ, সে রান্নাটা পাচন হয়ে উঠবে কিনা সে গ্যারান্টি দিতে পারবো না, বলে হেসে ওঠে। কিন্তু একা কতটুকু কি করতে পারে যতু নামের সরল ছেলেটা? তার চেষ্টা হচ্ছে সমুদ্রে বালির বান, ধস নামেই। শৈলজা ভীষণ গলায় প্রশ্ন করেন, চাকরিটা তাহলে ওরা বৌমাকেই দিল? যত চোর দায়ে ধরা পড়ার গলায় বলে, তাই তো দিল দেখছি। তা দেবে না কি করবে? যাও, বৌদিকে সাজিয়ে গুছিয়ে মাথায় করে বয়ে নিয়ে গিয়ে অফিসের কর্তার সামনে পৌঁছে দাওগে। কি আশ্চর্য! বললাম তো, বৌদির বাবা নিয়ে গিয়েছিলেন। তবে আমার একটু সঙ্গে না যাওয়াটা ভালো দেখায় না বলেই। আর এই যে বউ নিত্য নতুন সাজ করে পাড়ার লোকের সামনে আঁচল উড়িয়ে আপিস যাবে, সেটা খুব ভালো দেখাবে। আহ মা, কি খালি খালি সাজ সাজ বলো। বাসে ট্রামে চড়তে হবে, অফিসে চেয়ারে গিয়ে বসতে হবে, একটু ভক্তিযুক্ত হয়ে না গেলে হবে? বাসে ট্রামে তোর ভদ্রাদিও চড়ে, আর অফিস না যাক সহজ চষে বেড়ায়। কি পরন পরিচ্ছদ দেখিস না? দোহাই মা, তুমি আর ওই ভদ্রাদির সঙ্গে বৌদির তুলনা করো না। ভদ্রাদি সর্বদা পান্দোক্তা মুখে ভরে, আর ওই বিচ্ছিরি সাজে সেজে যেভাবে সহজ চষে বেড়ায়, দেখলে মাথাটা কাটা যায়। শৈলজা হঠাৎ উদাসভাবে বলেন, যে যুগে যা ধর্ম। একটা আধা বয়সী বিধবাকে নরুম পেড়ে ধুতি সেমিজ পরে ঘুরে বেড়াতে দেখলে তোদের মাথা কাটা যায়। মাথা কাটা যায় না একটা যুবতী বয়সীর বিধবা রঙিন শাড়ি ব্লাউজ পরে মুখে স্নো পাউডার মেখে ঘুরে বেড়াতে দেখলে। প্রথমটা এমন হয়নি। ওই বাপের বাড়িটি ঘুরে এসে আর অফিসের বার্তা পেয়ে পেখম মেললেন। তোকে বলবো না ভেবেও না বলে পারছি না যত। সেদিন বলে ফেলেছিলাম, চাকরিটা তুমি ওদের বুঝিয়ে বলে যতকেই পাইয়ে দাও না বৌমা। ও বেকার হয়ে বসে থাকবে, আর তুমি। এই কথা বললে তুমি বৌদিকে? ছি ছি মা, ছি। তা আমায় তো সতেক ছি দিবি। মা তো চিরদিনই তোদের ধিক্কারের পাত্র। কিন্তু বললেই তো শুধু মুখ নষ্টই হলো। তার উত্তরে লজ্জার মাথা খেয়ে বলল কিনা, ছোড়দার তো পৃথিবীর সকল দরজা খোলা, আমার তো শুধু ওই একটাই মা। আমায় আর কারা ডেকে চাকরি দিতে চাইবে? ঠিকই বলেছে, ঠিকই বলেছে। মেয়ে মানুষ হয়ে এমন স্বার্থপর, অথচ মুখে তো ছোড়দা বলতে অজ্ঞান।
ভাব দেখায় যেন নিজের ভাইয়ের মতন ভালোবাসা। স্বার্থের সময় আসল চেহারাটি ধরা পড়ে যায়। জ্যোতিদীপ একটু হেসে বলে, তা ঠিক, এ বিষয়ে তুমি কারেক্ট। কিন্তু ক্রমশ এই প্রতিষ্ঠা নামের মেয়েটা যে সরল ছেলেটাকেও ভাবিয়ে তুলছে, ক্রমেই যে বড্ড স্পষ্টভাবে চোখে পড়ে যাচ্ছে। তার মুখে চোখে যে ঔজ্জ্বল্য, সে শুধু স্নো পাউডারেরই নয়, অজানা কিছুর ঔজ্জ্বল্য। মুখে সেই ক্লিষ্ট ক্লান্ত বিষণ্ণতা ছায়াটি অন্তর্হিত। তার বদলে যে ছাপটি পড়ছে নতুন প্রলেপে, সে যেন বলে উঠছে, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তা লুকাবে কোথায়। প্রতিষ্ঠা যেন নতুন করে নবযৌবনা হয়ে উঠছে। হয়তো প্রতিষ্ঠার পক্ষে এটা খুবই গ্রহীত। প্রতিষ্ঠা নিজেই নিজের ভিতরের এই পরিবর্তনে মরমে মরে যাচ্ছে। তবু প্রতিষ্ঠা নিজেকে এই দুরন্ত গ্রাস থেকে বাঁচাতেই বা পারছে কই? প্রতিষ্ঠা কি আলোকদীপকে ভালোবাসত না? এমন কথাও তো বলা যায় না। প্রতিষ্ঠা তার স্বামীকে ততটাই ভালোবাসত যেমন বাসা উচিত, অথবা যতটা ভালোবাসা সম্ভব। কেবলমাত্র ঘটকের ঘটকালিতে বিয়ে হওয়া নিতান্ত মধ্যবিত্ত আর মধ্যচিত্ত অল্প বয়স থেকে সংসারভার পীড়িত একটা কর্তব্যপরায়ণ ব্যক্তিকে, যে ব্যক্তি তার মা, ভাই বোন আর স্ত্রীর প্রতি সমান ওজনে কর্তব্য পালন করতে পারে, আর তাদের সকলকে সমানভাবে সুখী করবার স্বপ্ন দেখতে, যে অহরহ পদোন্নতির সোপান অতিক্রমে সাধনা করে চলে। তা হোক, প্রতিষ্ঠা তো তখন কই নিজেকে অসুখী ভাবত না, বঞ্চিতও মনে করত না। শুধু ভাবত, মানুষটা যদি সারাক্ষণ অত উন্নতি না ভাবত, আর শৈলজা যদি আর একটু কম রাগী হতেন, ওইটুকু হলেই যেন তার সব পাওয়া হয়ে যায়। হয়তো প্রতিষ্ঠার জীবন সেই খাতেই বয়ে যেত, যদি না সহসা একটা প্রচণ্ড ঝড় এসে সব তছনছ করে দিত। প্রতিষ্ঠা কি জানত প্রেম শব্দটার মানে কি? কাকে বলে প্রেমে পড়া, আর প্রেমে দিশেহারা হওয়া? কি তার নতুন অনুভূতি, কি তার স্বাদ? যদি সহসা দুরন্ত বন্যার মতো সেই অনাস্বাদিত স্বাদের বন্যা প্রতিষ্ঠাকে ভাসিয়ে নিয়ে যেতে চায়, কি করে নিজেকে আটকে রাখবে নিঃসন্তান প্রতিষ্ঠা? অথচ সেই নিঃসন্তান প্রতিষ্ঠার হৃদয়ে রয়েছে সন্তানের পরম আকাঙ্ক্ষা। একদা যে আকাঙ্ক্ষাকে পাথর চাপা দিয়ে দিয়ে রাখা হয়েছে, এখন সুবিধা হবে না বলে সে আকাঙ্ক্ষাটা কি ফসলি হয়ে গেছে? প্রতিষ্ঠা হয়তো দুর্বল, তবু খুব বেশি দোষ দেওয়া যায় কি তাকে? খুব বেশি নিন্দে মন্দ করা যায় কি বিশ্বাসঘাতিনী বলে? আলোকদীপকে কি সে ভুলে যাচ্ছে? তা বললে অন্যায় বলা হবে। তবু মৃতের থেকে জীবিতের দাবির প্রাবল্য বেশি, এও তো অস্বীকার করা যাচ্ছে না। প্রতিষ্ঠা অনুভব করছিল তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মাটির ভাঙনে তাকে বন্যা তোড়ের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। প্রাণপণে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করার মতো কোনো শক্ত ভূমি তার নেই। হ্যাঁ, সে দুর্বল, নিজেকে সমর্থনও করতে পারছে না সে, আবার আটকাতেও পারছে না। প্রতিষ্ঠা নিরুপায়। প্রতিষ্ঠা যেন একটা আত্মগ্লানির জ্বালা অনুভব করে। শৈলজার মধ্যে এক দুরন্ত জ্বালার ওপর আর এক তীব্র জ্বালা। বুঝছিলেন তার উপরে এসে পড়বার জন্য আর একটি বোমা তৈরি হচ্ছে, টাইম বোমা, ঠিক সময়েই বিস্ফোরণ ঘটাবে।
তবু তাকে নাড়াচাড়া করে বিস্ফোরণটা ত্বরান্বিত করতে চাইছিলেন না। নিত্য অভ্যাসে বাপরে মারে আমার কপাল রে বলে বলে সংসার করে চলেছিলেন। ভাবটা যেন যা হয়েছে আমার ভাগ্যে, তার বেশি আর কি হবে। আর এই ভাব দেখানোর ফলে বোমাটা হয়তো নিয়ে যাবে। এইরকম একটা সময়ে প্রতিষ্ঠা এসে বলল, আমি তো সংসারে কোনো কাজেই লাগছি না মা, বরং আপনার কাজ টাজ বাড়াচ্ছি। আমি বরং মা বাবার কাছে গিয়ে থাকি গে। শৈলজা বুঝলেন সব আশা বৃথা। পাখি এবার খাঁচার দরজা খোলার চেষ্টা করছে। তবু সেই বুঝতে পারাটা বুঝতে না দিয়ে নীরস বিরস স্বরে বলেন, তোমার মায়েরও তো শরীর ভালো নয়, তার ওপর আবার চাপ দিতে যাওয়া। প্রতিষ্ঠার চটজলদি জবাব, মায়ের তো পুরনো রান্নার লোক রয়েছে, সেই তো সব কিছু করে, মার আবার কি চাপ। যুক্তিটা বড় অকাট্য, আছে তেমন একটা লোক ওখানে। অতএব শৈলজা মূল বক্তব্যে এসে গেলেন। আরও বিরস্বরে বললেন, বাপ রিটায়ার, রোজগারি মেয়ে, মা বাপের কাছে গিয়ে অমনি থাকলে ভালো দেখাবে কেন? আমারই বা মান থাকবে কেন? অথচ এদিকে না না, সে কিছু না, এ নিয়ে ভাববার কিছু নেই। আপনার হাতে যেমন দিই মাস প্রথমে এসে দিয়ে যাব, আসবো তো সময় পেলেই। শৈলজা বুঝলেন পাখি খাঁচার দরজাটা খুলেই ফেলেছে তাহলে। এখন শুধু ডানা মেলে আকাশে ভেসে যাবার অপেক্ষা। মেয়ে মানুষকে যত সহজে পড়ে ফেলতে পারে পুরুষের 14 পুরুষের তা সাধ্য নেই। কিন্তু নিজে হাতে উদ্ঘাটন করে বসার বোকামি করে বসে না। তাই শুধু বলেন, অফিসে কত কি পাও জানি না তো, তা মাইনে বেড়েছে বুঝি? প্রতিষ্ঠার মুখটা লাল হয়ে ওঠে, আসতে বলে, কত কি পায় ছোটদা জানে। হ্যাঁ, খানিকটা বারবার আশা হচ্ছে। ছোটদা মানে জ্যোতির্দীপ। বয়সে বড় দেওরকে এইভাবেই ডাকে প্রতিষ্ঠা, তার ছোট ভাই বোনদের মতোই। তার কাছেই তো প্রতিষ্ঠার অফিস সংক্রান্ত সব কথা, সব হিসেবও। অফিসের মাইনে বস্তুটি যে অখণ্ডা মূর্তিতে পকেটে এসে ঢোকে না, অনেকটা কাটছাট খণ্ডিত হয়ে তবেই ধরা দেয়, সে কথা শৈলজার মাথায় ঢোকাতে বসা প্রতিষ্ঠার কর্ম নয়। তাই বলে ছোটদা জানে। অথচ বাপের বাড়ি গিয়ে থাকবার সংকল্পটি কিছুতেই ছোটদাকে বলে উঠতে পারার সাহস খুঁজে পায়নি প্রতিষ্ঠা। বরং আগেই বাঘের মুখে গিয়েই দুর্গা বলে ঝুলে পড়েছে। জ্যোতি শুনল মায়ের কাছে অনেকখানি মন্তব্য সহ। ভাবল, এ হচ্ছে গভীর অভিমানের ফল। উফ, মা অফিসের ভাত করে সারা সকালটা যা কাণ্ড করেন, অথচ বৌদিকে কিছু করতেও দেয় না। কাঁচা কাপড় আকাচা কাপড়ের প্রশ্ন তোলে। তাই মায়ের কাছে খবরটা শোনার পর জ্যোতি প্রতিষ্ঠাকে একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, কি হলো, হার মানলে? মহিময়ী শাশুড়ি মাতার বাক্যবিন্যাসে জ্বালায় আর টিকতে পারলে না? প্রতিষ্ঠা তাড়াতাড়ি বলে ওঠে, কি যে বলো ছোটদা, ছি। তারপরে আসতে বলে, একটা কথা ঠিকই বলেছ ভাই, হারই মেনেছি। জ্যোতি ওর বলার স্বরে একটু চকিত হয়ে তাকায়। প্রতিষ্ঠা আরও গাঢ় গভীর গলায় বলে, ভেবে রেখেছিলাম তোমাদের সকলের মাথায় ধাঁই করে থান ইটখানাকে বসিয়ে দেওয়ার আগে তোমাকেই বলবো। পেরে ওঠেনি। বারবার মনে মনে খসড়া করেছি, আর ছিঁড়ে ফেলেছি। বলবার ছিল,
জ্যোতি এখন প্রতিষ্ঠা চোখের দিকে তাকিয়ে বলে, বলবার দরকার নেই, বোঝা হয়ে গেছে। ছোড়দা, কি হলো? তোমরা নিশ্চয়ই আমায় খুব ঘেন্না করবে। পোকামাকড়, ব্যাঙ, আরশোলা, কেঁচোকেন্নর মতো। জ্যোতি ঈষৎ হেসে হলে বলে, ওটা শৈলজা দেবীর ডিপার্টমেন্ট, লিস্ট আরো বাড়িয়ে চলতে পারো। আর তুমি? আমার কথা বাদ দাও, আমি আবার একটি মনীষী, তার আবার কথা। প্রতিষ্ঠা তেমনি আস্তে ম্লান গলায় বলে, আচ্ছা ছোড়দা, তুমি নিজেকে খুব তুচ্ছ ভাবো? ওরে বাবা, শুধু তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ। কিন্তু তুমি যদি দেখো খুব দামি একজন তোমার জন্যে পাগল হচ্ছে, তোমার কাছে ঝুলে পড়ছে, তোমার একটু কৃপাদৃষ্টি পাবার আশায়, তাহলে কি তুমি তাকে ফিরিয়ে দিতে পারবে? কল্পনাই করো। কল্পনার দৌড় অত বেশি নয়। প্রতিষ্ঠা একটা নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি, এড়িয়ে যেতে চাইছ। থাক, উত্তর চাই না। তবে আর একটা কথা জিজ্ঞেস করব, তার উপরই আমার মরণ বাঁচা নির্ভর করছে। আরে বাবা, সেটা আবার কি? বলছি, যদি আমার একটু যোগাযোগে তোমার খুব ভালো একটা চাকরি হয়ে যায়, নেবে তো? তোমার যোগাযোগে মানে? মানেটা হচ্ছে, আমি একজনকে বলে রেখেছি আমার বিশেষ স্নেহভাজন একজনের একটা ভালো মতো চাকরির ভারী দরকার, এটার ব্যবস্থা করে দিতে হবে। সে বলেছে এই দণ্ডে চলে আসতে বলুন সেই স্নেহভাজনকে। উত্তম একটি চেয়ার খালি আছে আমার হেফাজতে। জ্যোতি স্পন্দিত হয়, জ্যোতির মধ্যে ধ্বনিত হতে থাকে, এই দণ্ডে চলে আসতে বলুন। জ্যোতির বুঝতে অসুবিধা হয় না কোথায় সে বলে রাখা, তবু সে প্রশ্নে না গিয়ে বলে ওঠে, স্নেহভাজন? হঠাৎ? আমি তোমার থেকে 3 বছরের বড়, তা মনে আছে? তাতে কি, মেয়েদের ছোট হয়েও বড় হতে বাধে না। আর আর তার পরম স্নেহভাজন তো ছিলে। তাহলে আমারও নয় কি? দোহাই তোমার ছোটদা, এটা তোমায় নিতেই হবে। নিতেই হবে? হ্যাঁ হ্যাঁ, নিতেই হবে। এরপর তো তোমরা আমার টাকা পা দিয়েও ছোবে না ভাই। তখন আমি কি করব? আমার সব প্রাপ্তি তো তাহলে শূন্যের অঙ্কে গিয়ে ঠেকবে। বলো, নেবে? জ্যোতি বলল, এক্ষুনি কথা দিতে হবে? পারা যাবে না? ভাবছি, ভাবতে বোধহয় সময় লাগবে। তোমার কথা দেওয়ার ওপরই আমারও কোথাও একটা কথা দেওয়া নির্ভর করছে ছোটদা, যেটা আমার জীবন মরণের ব্যাপার। জ্যোতি মাথাটা একবার ঝাঁকায়, চুলের মধ্যে আঙ্গুল চালান, বলে, আচ্ছা ঠিক আছে। ছোটদা, আবার কি হলো? শৈলজা দেবীর মতো ছিচকাননে হয়ে উঠছ যে? মেয়ে জাতটা বড় লোভী ছোটদা, একটু পেলেই আরো পাবার জন্যে হাত বাড়ায়। বলছি, এ বাড়ির দরজা তো আমার চিরতরে বন্ধ হয়ে যাবে, কাউকেই আর দেখতে পাবো না। এমন কি হতে পারে না হঠাৎ হঠাৎ কোনো দিন আমার আস্তানায় তোমায় দেখতে পেয়ে গেলাম? জ্যোতি হালকা গলায় বলে, মুছে যাওয়া সম্পর্কে জেদ টেনে লাভ কি? ঝাড়া হাত পা নিয়ে ভেবে নাও না বাবা, তুমি গড়চা সব্যসাচী সেনে সেই কলেজে পড়ুয়া মেয়েটা, আরশির সামনে দাঁড়ালে সেটা ভাবতে আটকাবে না। তার মানে তুমি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়েই যেতে চাইছ। ভেবে নেওয়া কি এতই সোজা? মুছে ফেললাম বলেই কি মুছে ফেলা যায়? উত্তরটা তাহলে দেবে না?
এই দণ্ডে দিয়ে ফেলা শক্ত। হয়তো এমনও হতে পারে রোজ রোজই গিয়ে পড়ে তোমার সন্ধ্যাবেলা চায়ের আসরে নিত্য অতিথি হয়ে গেলাম। আবার হয়তো এমনও হতে পারে জীবনে একবারও গেলাম না। ঠাকুরের কাছে প্রার্থনা করে চলব যেন প্রথমটাই হয়। যতু হঠাৎ একটু কৌতুকের হাসি হেসে ফেলে বলে ওঠে, মনে হচ্ছে হঠাৎ হঠাৎ হয়তো কোনোদিন শৈলজা দেবীকে দেখবার ইচ্ছে তো মন উতলা হয়ে উঠতে পারে তোমার। প্রতিষ্ঠা সামান্য হেসে আসতে বলে, সেটাও অসম্ভব নয়। পরদিনই চলে গেল প্রতিষ্ঠা গড়চায় সব্যসাচী সেনের বাড়িতে। হ্যাঁ, তিষ্ঠতেই পারছিল না প্রতিষ্ঠা এখানে। প্রতিক্ষণ নিজেকে একটা পরম বিশ্বাসঘাতক বলে মনে হচ্ছিল এদের সামনে। আলো দ্বীপে সেই সাজানো ঘরটাতেই তো রাত্রি কাটাতে হচ্ছিল এখনো প্রতিষ্ঠাকে। কি করে তিষ্ঠবে তবে? তারপর কতগুলো দিন যেন পরে একদিন এ বাড়িতে চলে এলো প্রতিষ্ঠা। মাস পয়লায় মাইনের টাকাটা শৈলজার হাতে দিতে। সেই সঙ্গে শৈলজার জন্যে বড় এক ঠোঙা ভালো ভালো ফল আর একটা প্যাকেটে ভালো একখানা গরদের থান পায়ের কাছে নামিয়ে রেখে প্রণাম করল। শৈলজা চোখ কোচকালেন। হঠাৎ এসব? মাইনে বেড়েছে। শৈলজা ছোট ছেলে আর মেয়েটার জন্য নিয়ে এসেছে প্রতিষ্ঠা প্রচুর জিনিস, খেলনা, খাবার, জামা, জুতো, রং, পেন্সিল, কাগজ তুলি, প্রসাধন সামগ্রী। দিশেহারা ওরা বলল, হঠাৎ এত সব কেন বৌদি? প্রতিষ্ঠা বলল, এ বাড়িতে আমারে শেষ আশা বলে। শেষ আশা? কেন? আমি তো আর তোদের বৌদি থাকছি না, শুধু বন্ধু হয়ে যাচ্ছি। তবু তোরা হয়তো আর আমায় বাড়ি ঢুকতে দিবি না। ঢুকতে চাইলে দূর দূর করে তাড়িয়ে দিবি। আর আমি বা কোন মুখে? আচ্ছা চলি রে। চলে যাওয়া মাত্রই ক্লাস 9 না 10 মেয়েটা ছুটে মায়ের কাছে এসে হাঁপিয়ে পড়ে বলল, জানো মা, বৌদি না আবার। কি? কি? বৌদি আবার? আবার? আবার বিয়ে করবে? কি? কি বললি? হ্যাঁ? তবু এ বাড়িতে এসে মাথা গলিয়েছে? ওহ, তাই আমার জন্যে গরদের থান, তোদের জন্যে বাজার উজড় করা জিনিস, ঘুষ, ঝাড়ু মারো অমন জিনিসের মুখে। যতু, যতু, ছোড়দা বাড়ি নেই নাকি? এই যে কোথায় ছিলি এতক্ষণ? লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষের আসপদ্দাটা দেখছিস? দেখ, শোন, লজ্জার মাথা খেয়ে কোন মুখে ও আমার হাতে টাকা দিতে এসেছিল? হ্যাঁ, আবার গরদ ধান। ফলের ঠোঙা দূর করে ফেলে দিকে যা, সব নর্দমায় ফেলে দিকে যা। এ টাকা, ওর টাকা, আর বাঁ পায়ের কড়ি আঙুলেও ছুব না আমি। গলায় দড়ি, বরং সপরিবারে না খেয়ে মরবো তবু। হাঁপাতে থাকেন শৈলজা, হয়তো অতিরিক্ত উত্তেজনাতে। জ্যোতি ঘর থেকে বেরিয়ে এসে পরিস্থিতির দিকে একটু তাকিয়ে বলে, কি বলছিস সব যাতা মা? তোমরাই তো বলো, টাকা মা লক্ষ্মী, পা থেকে গেলে নমস্কার করো, তুলে রাখো, তুলে রাখো, পাপে ডুববে না। মা লক্ষ্মী বলে কথা, না খেয়ে মরবো বলে তড়পালেই তা সত্যি তা হয় না। কিন্তু ও কথা শোনার পরও আমি ওর টাকা। এ মাসটা না হয় ক্ষমা ঘেন্না করে ওই অপবিত্র টাকাটা দিয়ে চালিয়ে নাও। আসছে মাসে কলসি কলসি গঙ্গা জল ঢেলে সব পবিত্র করে নিও।
শৈলজা সন্দেহের গলায় বলেন, আসছে মাসে কি? আসছে মাসে দারুণ জম্পেশ একখানা চাকরি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কি বললি? সত্যি? শৈলজা টুকরে ওঠেন। সত্যি বলছিস? ঠাট্টা নয়, ধাপ্পা নয়। মিথ্যে বলে ধাপ্পা দিয়ে লাভ? পাগল তো নয়। শৈলজা দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলেন, দেখলি ভগবান সহায় কিনা? কি মোক্ষম সময় চাকরিটা পেয়ে গেলি। ওই আসপদ্দাবার মেয়ে মানুষটি আসুক আবার টাকা দিতে। মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলবো, দূর হও এ বাড়ি থেকে, এক্ষুনি দূর হও। তবে এই অহংকার ওর ভাঙবে। এ আমি তোকে লিখে দিচ্ছি যতু। দেখি শখের বিয়েটি কতদিন টেকে ওর। জগতের হালচাল দেখছি তো, এরপর হাঁড়ির হাল হবে ওর। আরও হয়তো চালিয়ে যেতেন। জ্যোতি ক্লান্ত গলায় বলে, মা একটু থামবে? বড্ড মাথা ধরেছে। পুরুষ শাসিত সমাজে শাসক পুরুষযাত্রা সম্পর্কে অভিযোগের অন্ত নেই। কিন্তু মেয়েদের সত্যিকার বিরোধী পক্ষ কি পুরুষ সমাজ? প্রতিষ্ঠা নিজের মায় কি প্রতিষ্ঠার এ সিদ্ধান্তে বিশেষ প্রসন্ন? তার কি মেয়ের ওপর মন বিরূপ হয়ে ওঠেনি? মনে মনে শত ধিক্কার দিচ্ছেন না? নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।